সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। পুরো 1.5 ঘন্টার এই আয়োজনে আমি অহনা তাসনিম খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অবশ্যই, এবং সাথে আমাদের দুজন বিশেষ বন্ধু। আপনারা জানেন আজকের দিনটা যেহেতু শনিবার, আমাদের সাথে আমাদের সবার প্রিয় রাহিমা সুলতানা রিতা আপু আছেন। আপু, স্বাগতম আপনাকে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? খুবই ভালো আছি, এবং আজকে সকাল থেকেই কেমন যেন একটা আবহাওয়া, তো সেই আবহাওয়ার খানিকটা প্রভাব আছে, সেটার সাথে হয়তো আমাদের বিষয়টাও খানিকটা মিলেও যাবে, ভালো লাগা থাকে এই আবহাওয়া। একেবারেই তাই। এবং তার পাশে আছেন মেহেজাবিন সাইদা কথা, তিনি একজন শিক্ষক, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উনি আছেন। স্বাগত লেডিস ক্লাবে। অসংখ্য ধন্যবাদ আপু। আজকের এইরকম একটি আবহাওয়ায় কিন্তু তারপরও আপনাদের সাথে, স্পেশালি আপনার সাথে এবং আপুর সাথে আজকের আয়োজনে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। বাহ, চমৎকার। আপনারা নিশ্চয়ই আমাদের বিষয়টা জানতেও বেশ উদ্গ্রীব হয়ে আছেন। আমরা বেশ ভালো ভালো বিষয় নিয়ে কথা বলি, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের বিষয়টা হলো সব ভালো হোক, অর্থাৎ আমাদের জীবনে কিন্তু অনেক রকম ভালো ভালো ঘটনা ঘটে, এবং আমরা দেখা যায় ছোটোখাটো একটু দুঃখ আসলে হুট করে ভেবে বসি যে আমার সাথেই কেন হলো। কিন্তু যদি আমরা গুনতে বসি যে আমার জীবনে এখন কি কি ভালো আছে, আমার বিশ্বাস আপনার ভালোর সংখ্যা অনেক বেশি আপনি খুঁজে পাবেন ওই একটা দুটো খারাপ ঘটনার সাথে তুলনা করতে গেলে। তো সেই বিষয়গুলোকে আমরা আজকে অ্যাপ্রিসিয়েট করতে চাই, এবং আজকের দিনের নানান বিষয় নিয়ে কথা বলতে চাই। সাথে আপনার জীবনের যা কিছু ভালো আছে সব কিছু নিয়ে কথা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে খুব ভালো একটা ঘটনা ঘটে যে রিতা আপু প্রতি সপ্তাহে তাকে আমি পাই, তো এইটা একটা খুব ভালো ঘটনা। এবং আমি জানতে চাই আপু যে এই পুরো সপ্তাহে আপনার সাথে সব থেকে ভালো কি ঘটেছে? এই উইকে আমার সাথে সবচেয়ে ভালো ঘটনা যদি বলি, আমার অফিসেই ঘটেছে। আমার মেয়েদের সাথে যারা টেকনিশিয়ানস আছে, ওরা সবাই একটা বড় ফুলের বুকে আমার জন্য নিয়ে আসছে। আমি বললাম কোনো উৎসব নাই, কোনো উপলক্ষ নাই, কেন আনলে? বলে না, আপনার জন্যই নিয়ে এসেছি, আপনাকে আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা। তো এই যে মানে ভালো লাগা, ভালোবাসা, এই দুটো জিনিস একসাথে হয়ে এটা একটা অন্যরকম মাত্রা যোগ করে। আর আজকের কথা যদি বলি, আমি সপ্তাহের মধ্যে আজকের দিনটায় আমি যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চিন্তা করলাম যে আমার কি কি কাজ আছে, এগুলো আমি আগের দিনই ভেবে রাখি। তো আজকে আকাশটা দেখে আমার মনে হলো, আকাশ যেহেতু মেঘলা, তা আমি এমন একটা রং চুজ করি, একটা অপোজিট কালার, যেটা একটু ব্রাইট কালার, যে মেঘলার মধ্যে মেঘলা না থেকে আমি ফুটন্ত গোলাপ হয়ে থাকবে। আমি যেন আসলে আমি মেঘলা দিনে একটু ব্রাইট কালার আমার ভাল লাগে। আর এরকম বাতাস আর একটু একটু বৃষ্টি, এটা যখন মুখের মধ্যে এসে ঝাপটা দিয়ে লাগে না, একটা অন্যরকম মানে ভালো লাগা, ভালোবাসা, ভেতর থেকে একটা ফিলিংস আসে। আর এইটা হলে না আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমি বর্ন অ্যান্ড ব্রট আপ চিটাগংয়ে। তো চিটাগংয়ে প্রায় কিন্তু এ ধরনের ওয়েদার থাকতো, বিশেষ করে বর্ষাকালে। তখন আমি কোনো কথা নাই, ছাদে উঠে যেতাম, ভিজতামও, এবং ওই ঝাপটাগুলো আমার পুরো শুধু মুখে না, পুরো শরীরে লাগতো। এবং মা তো মাঝে মাঝে খুবই বকা দিত, মাঝে মাঝে শরীরও খারাপ করতো, কিন্তু আমি এইটার কোনো দিন তোয়াক্কা করি নাই। এই বৃষ্টিতে ভেজা ছাদের মধ্যে গিয়ে ঘোরা, আর আমার মানে ফ্রেন্ডও ছিল আমার পাশে, একসাথে দুজন মিলেই আমরা করতাম, 2 কাজিন মিলে। তো এইসব আর কি ছোটবেলার কথাগুলোই খুব মনে হচ্ছিল। প্রকৃতি প্রেমী মানুষগুলো ছোটবেলা থেকেই বোঝা যায়, এবং তাদেরকে আটকানো যায় না। পরিবারের নানান প্রতিবন্ধকতার পরেও প্রকৃতির কাছে থাকা মানুষগুলো ছুটে ছুটে যাবেই প্রকৃতির কাছে, এবং তাদের মনটাও ভীষণ উদার হয়, সেটার প্রমাণই আপু আসলে। এবং আমি একটু কথা আপুর কাছে যদি আসি, আমি একটু দেখেছি যে আপনি শিক্ষকতা করছেন, এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে আছেন। কি বিষয় পড়াচ্ছেন এবং কিভাবে শিক্ষকতার সাথে আপনার এই জার্নি শুরু হলো? আপু, আমি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে আছি গত বছর থেকে। গত বছর অক্টোবরে আমার জার্নিটা শুরু হয়েছে। এবং যদি আমার শিক্ষকতার পেছনের গল্পটা বলি, আমার দাদু একজন স্কুল টিচার ছিলেন, উনি হেডমাস্টার ছিলেন, এবং পরিবারের মধ্যে শিক্ষকতার বিষয়টা আগে থেকেই ছিল। কিন্তু আমার আম্মুর সর্বোপরি সাপোর্ট, এবং বলা যেতে পারে আমার আম্মুর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি শিক্ষকতায় আসলে উনি অনেক বেশি পছন্দ করবেন বা এরকম। এবং এখানে আরেকটা
একটা গল্প করতে চাই। ছোটবেলায় আম্মু গল্প করেছেন এটা আমাদেরকে, এবং আম্মু সবাইকে এখনো বলেন যে ছোটবেলায় আমরা যারা যখন একদম বেবি থাকি বা ছোটবেলাতে আমরা কিন্তু অনেক কিছু নিয়ে খেলাধুলা করি। দেখা যায় আমরা হাড়ি পাতিল নিয়ে খেলি, কেউ কেউ বিভিন্ন রকম বিভিন্ন কসপ্লে করতে পছন্দ করে বাচ্চারা, কিছু না পেলে যা সামনে পায় সেটা নিয়ে খেলে। আর আমি ছোটবেলা থেকে সবাইকে পড়াতে পছন্দ করতাম। আমি এরকম যে কোনো কিছু নিয়ে বই বানিয়ে আমি সব টিচার খেলা খেলতাম। হ্যাঁ, এবং আমার স্টুডেন্ট ছিল প্রথমে আমার বাবা, আমার আম্মু এবং আমাদের বাসায় যারা ছিলেন তাদেরকে আমি যাদেরকেই সামনে পেতাম তাদেরকেই বসিয়ে পড়াতাম। জি জি। এবং এর পরে যেটা হলো যে আমি অনেক ছোটবেলায় যখন শিশু একাডেমিতে এবং বিভিন্নভাবে কালচারালি মানে কোনো জায়গাতে অ্যাডজাস্ট হলাম এবং অনেক জায়গাতে অ্যাটাচড হলাম, তখন দেখা গেল কি আমার গল্প বলা, কথা বলা এগুলো আসলে পছন্দ ছিল। সো সব মিলিয়ে দেখা যায় যে ছোটবেলা থেকেই আমার কথা বলা এবং পড়ানো এই বিষয়টার প্রতি একটা আগ্রহ ছিল। তারপরে ইউনিভার্সিটিতে যখন আমি ল নিয়ে পড়ছিলাম তখন আম্মু খুব বেশি আমাকে ইন্সপায়ার করেন যে তুমি টিচার হিসেবেই তোমার ক্যারিয়ারটাকে হয়তো সেট করতে পারো, এবং আম্মুর ইন্সপিরেশনে আসলে পরবর্তীতে ফরচুনেট আমি যে হয়তোবা বাবা মা যেটা চেয়েছেন সেই জায়গাতে আমি হয়তোবা আসতে পেরেছি, এবং ভবিষ্যতে আরো অনেক দূর যেতে হবে আমি জানি, কিন্তু চেষ্টা থাকবে অবশ্যই। একেবারে। এখনো কি লই পড়াচ্ছেন? জি, ল পড়াচ্ছি। খুব কঠিন একটা বিষয় আমার কাছে লাগে, এবং ল পড়তে আসলে অনেক কিছু মুখস্থ করতে হয় রীতিমতো, মানে অনেক টার্মগুলো আপনাকে ধারাগুলো একেবারে জানতে হয়। তো সেই ক্ষেত্রে লয়ের কিছু কিছু বিষয় বাদ দিয়ে, মানে মেইন এথিক্সের জায়গাটা বাদ দিয়ে অনেক পড়াশোনা, অনেক সময় দিতে হয় না সেখানে? এখানে আমি একটা জিনিসে আসলে খুবই খারাপ আপু, এবং আমি আপুর সাথেও এক হয়ে বলতে চাই যে আমি সবসময়ই মুখস্থ বিদ্যাতে খুবই খারাপ ছিলাম। মানে মুখস্থ একদমই করতে পারতাম না, কিন্তু দেখা যায় আপনি যে বিষয়টাতে অনেক বেশি ভয় পাবেন সেটাই আপনার জীবনে একটা সময় চলে আসবে। এবং ইউনিভার্সিটিতে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই তখনও আমি হয়তো চিন্তাই করিনি যে আমি হয়তো লতে পড়বো বা কিছু। পরবর্তীতে ভাগ্যক্রমে লতে পড়া হয়েছে, এবং তারপরে আমি সবসময় আমার সহপাঠীদের থেকে একটু পিছিয়েই ছিলাম, কারণ আমি মুখস্থ করতে পারতাম না। কিন্তু যে বিষয়টা হয় যে যদি আপনার একটু চেষ্টা থাকে কিছুটা হয়তো পেরেছি। আর এখন আমি আমার স্টুডেন্টদেরকে যেটা ইন্সপায়ার করি যে হ্যাঁ, কিছু বিষয় তো অবশ্যই মুখস্থ না করে কিভাবে শিখতে পারবে, এবং কিভাবে তুমি তোমার ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা এবং আমাদের সামাজিক বিভিন্ন সমস্যা সেটার সাথে লকে একটু ভালোবেসে আসলে অ্যাডজাস্ট করা যায়। কেননা পুরো বিষয়টাই কিন্তু অনেক বেশি দেখা যায় একঘেয়ে বা ভালো লাগে না, কাঠখুট্টা লাগে। সেই বিষয়টার সাথে যদি একটু ভালোবাসা অ্যাড করা যায় তাহলে মনে হয় ভালো লাগে। বাহ, চমৎকার। এই কথার সাথে আমি একটা কথা বলি, ও যে সাবজেক্টে পড়াশোনা করেছে এটা সত্যি খুব প্রয়োজন। আমাদের দেশের বিশেষ করে নারীদের প্রত্যেকের জানা উচিত যে অ্যাকচুয়ালি তার জন্য রাষ্ট্রীয়ভাবে কি আইন রয়েছে, সামাজিকভাবে কি আইন রয়েছে, সে কি কি সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে ভোগ করতে পারে, এবং সামাজিকভাবে পারিবারিকভাবে সে কি পেতে পারে এবং কোনটা সে পেতে পারে না। এই যে জিনিসগুলো, এগুলো যদি আমাদের দেশের মেয়েরা জানতো তাহলে তাদের জীবনের কষ্টটা মনে হয় আরেকটু কমে যেত। তো আমি একটা সময় ওর মতো না পড়লেও আমি কিন্তু মানে লতে ভর্তিও হয়েছিলাম, কিছুদিন পড়েও ছিলাম, কিন্তু পরে আমার আর ওই ইউনিভার্সিটি চিটাগং ইউনিভার্সিটিতে পড়তাম, তারপর আবার ল কলেজ দুটো মিলে আমি একসাথে মিক্স করতে পারি না, বাট আমি লয়ের কিছু বইপত্র পড়েছি। তো আর আমি পলিটিক্যাল সায়েন্সে ছিলাম, তো আমাদের সেখানেও অনেক কিছু কনস্টিটিউশন অনেক কিছু আমাদেরকে মুখস্থ করতে হতো। সে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে ব্রিটিশ বলো বিভিন্ন দেশের সংবিধান আমাদেরকে পড়তে হয়েছে। তো ওই যে বললাম আইনের একটা ব্যাপার, সেই আইনি বিষয়টা আমার সাবজেক্টের সাথেও একটু ওতপ্রোতভাবে জড়িয়েছিল, আর আমার মনে হয় এটা জানার দরকার সবার। আমি জানতাম বলেই আমার সাথে কোনোদিনও কেউ কোনো কিছু উল্টাপাল্টা করলে আমি ধরতে পারতাম, আমি বলতে পারতাম যে না এইখানে তুমি এটা করতে পারো না, বিকজ এইটা আমাদের রাইটের মধ্যে পড়ে না, বা এটা আমার রাইটের মধ্যে পড়ে। এবং আপুর সাথে আমি একটু এক মিনিট যদি অ্যাড করি আপু, সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত জীবনে বা প্রতিদিনকার জীবনে আমরা কিন্তু আসলে কোথায় কোথায় ল ব্রেক করি এবং কোন কোন জায়গাগুলোতে আসলে আমরা নিজের অজান্তেই কিছু ল কিন্তু জানি।
যে এই বিষয়টা এইভাবে হচ্ছে বা এটা এরকম, আমরা হয়তো সেকশনটা জানি না যে এটা সেকশন 54 বা 66 বোঝা যায় যে দ্যাট মাইট আমরা বুঝি। তো আমি সবসময় একটা জিনিস এটা আমি অন্তরে ধারণ করি বা আমি সবসময় বলি যে আমরা হয়তো আইনের ধারা যারা ল স্টুডেন্ট বা ল নিয়ে কাজ করেন বা আইন বিষয়ে কাজ করেন তারা হয়তো বা সেই সেকশনটা সাইটেশন করে কাজ করেন বা কিছু, কিন্তু আমরা যদি প্রত্যেকে নাগরিক হিসেবে কিছু, আপু যেটা বললেন, কিছু সাধারণ আইন সম্পর্কে একটু সচেতন হই এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি কিছু আইনকে একটু জনসাধারণের জন্য একটু সহজলভ্য করা হয় এবং এই বিষয়গুলো, যেমন আমরা কিন্তু এখন সড়ক পরিবহন আইন সম্পর্কে অনেক সচেতন, আমরা কিন্তু ট্রাফিক রুলস নিয়ে কিন্তু সবাই অনেক বেশি জানি। আপনি দেখবেন অনেক মানুষ কিন্তু তারা না জেনেও তারা ট্রাফিক রুলস সবই মানেন, অনেকেই ভায়োলেট করে। এবং ধরেন আমাদের ডে টু ডে লাইফে আমাদের টিনেজাররা যারা এবং আমাদের যারা স্কুল গোয়িং ছেলে মেয়ে আছে তারাও কিন্তু অনেক বিষয়ে যদি ল নিয়ে সচেতন হয় তাহলে তাদের ব্যক্তিগত জীবন এবং প্রতিদিনকার জীবন অনেক বেশি সেফার হয়ে যায়, যেটা আপু বলেছেন। একদমই তাই। এবং সাথে আইন ভাঙা, এটা যে আসলে কত বড় একটা সমস্যা আমাদের দেশের, এই বিষয়টা আসলে অ্যাকনলেজড হয় না প্রপারলি, এবং আইন ভাঙাটা যে গুরুতর অপরাধ। কারণ না সেখানে অহনা আমি একটা কথা বলি, আইন কি সেটাই তো জানে না, ভাঙা তো দূরের কথা। সেই জন্য বললাম, আমি যখন একটা জিনিস আমি জানছি না তখন তো আমি অবলীলায় করে যাব, বিকজ আই ডোন্ট নো যে আমাকে কতটুকু কি করতে পারবো আমি কি করতে পারবো না, তো আমার তো মাথা ব্যথা নেই। এত বেশি আইন ভাঙা এত সহজভাবে করা হয় ইদানিং যে আইনটা না ভাঙাই যেন চোখে লাগছে যে এটা কিভাবে হলো, মানে আইন ভাঙাটা এতটা সহজলভ্য হয়ে গেছে চোখের জন্য। তবে অহনা আপু, আমাদের জেনজি কিন্তু এই যে আমাদের রিসেন্ট যে সময়টা আছে এবং তার আগে আমাদের যখন ট্রাফিক কে কন্ট্রোল করে কিন্তু আমাদের জেনজি অলরেডি বুঝিয়ে দিয়েছে যে আমরা কিন্তু বয়সে যতই ছোট হই না কেন, আমরা যদি নিজেরা সচেতন হই আমরা কিন্তু সকলে পারবো আমাদের দেশটাকে একটু সহজ বা সুন্দর করে ফেলতে। এবং হয়তো বা একদিনে সম্ভব না, কিছুটা সময় লাগবে, বাট আমরা পারবো। আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই। আমি গত 2 দিন আগে আমি আমার বাসা থেকে বের হয়ে আমি বসুন্ধরার ঠিক পেছনের সাইডে যে মেইন রোডটা, সেখানে দেখছিলাম আমাদের কিন্তু বর্তমানে ট্রাফিক কিন্তু পুলিশ কন্ট্রোল করছেন এবং সবাই যারা নির্দিষ্ট যাদের ডিউটি আছে সেটা করছেন, কিন্তু আমি খেয়াল করলাম যে কয়েকজন ঠিক মিডল এজ এবং স্কুল গোয়িং কয়েকজন ছেলে এবং মেয়ে তারা রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের জন্য দাঁড়িয়ে আছেন এবং তারা গাড়িগুলোকে অপোজিট ডিরেকশনে যাওয়া থেকে আটকাচ্ছেন। সো এই যে একটা সচেতনতা আমাদের মধ্যে বিল্ড আপ হয়েছে এবং আমরা সবাই মিলে আমাদের দেশকে সুন্দর করতে চাচ্ছি, আমার মনে হয় এই ধারণাটা যদি আমাদের মধ্যে একেবারে প্রতিষ্ঠা করা যায়, আমাদের কিন্তু জেনজি সহ আমরা যারা আসলে জেনজিতে পড়ি না, আমরা যারা ম্যাচিওর হয়ে গিয়েছি বা আমাদের যাদের বয়স বেশি, আমরাও কিন্তু পারবো আমাদের ছোটখাটো সমস্যাগুলোকে সমাধান করে আইনের আওতায় থেকে দেশটাকে সুন্দর করতে। সবসময় ছোটদের দেখা যায় যে বড়দেরকে দেখে ছোটরা শিখছে, এই প্রজন্মে আমরা এসে এই ভাবনাটারও পরিবর্তন আনলাম এবং ছোটরা যা করে দেখালো তাদের থেকে সাহস পেয়ে আমরাও যেন নতুনভাবে দেশটা গড়ার চেষ্টা করছি। আমি দেয়াল যখন এই যে বের হই, দেয়ালের লেখাগুলো, গ্রাফিতিগুলো, জি, এত সুন্দর সুন্দর ছোট্ট কথা, ছোট্ট একটা ছবি, ওদের পিছনে তো কোনো কবিও নেই, কেউ নেই, ওরা কি করে এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর ছবিগুলো মানে এঁকে গেছে। এবং আপু এত আর্টিস্টিক ভাবে তারা প্রেজেন্ট করেছে, ওদের এক্সপ্রেশনগুলো এত সুন্দর। আমরা কিন্তু কখনোই জানতে পারতাম না যে আমাদের রোড সাইড গুলোকে এত সুন্দর করে আসলে ডেকোর করা সম্ভব এবং গ্রাফিতি দিয়েও আসলে এত সুন্দর করে দেশপ্রেমকে পোর্ট্রে করা যায়, যেটা আমাদের জেনজি আসলে করে দেখিয়েছে। লিটল ওয়ার্ডস হেভি ইমপ্যাক্ট, এটা খুবই ছোট কথা, ছোট্ট একটা ছবি, কিন্তু অনেক গুরুত্ব, এটার ওয়েট অনেক বেশি একেবারে। এবং এই ছোট ছোট বিষয় নিয়েই যে অনেক ভালো কিছু করা যায় এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশ আসলে কত বেশি ভালো দিকে যেতে পারে, সেটা কিন্তু এই প্রজন্ম থেকে বাংলাদেশ 2.0 গড়ার প্রত্যয় থেকে আমরা সবাই আসলে দেখতে পাচ্ছি। পরিবর্তন আসলে অনেকজন মিলে হবে না, প্রত্যেকের হাতে হাতে ছোট্ট ছোট্ট পদক্ষেপ দ্বারাই হতে পারে। এবং সেই পরিবর্তনের একটা বড় আশা নিয়ে আজকের আয়োজন শুরু হয়ে গেছে, একটা বিরতির সময়ও হয়ে গেছে। গল্প করতে করতে ফিরে এসে আরো অনেক ভালো নিয়ে আলাপ হবে, আড্ডা হবে, সাথেই থাকুন।
আমরা তো প্রতিনিয়ত চাইছি যে আপনার সাথে খুব ভালো হোক এবং খুব ভালো একটা আড্ডা আপনি দিতে পারেন, কিন্তু বন্ধু সিলেকশন যদি ভুল হয় সেক্ষেত্রে আড্ডা ভালো হবে না। তো কি করতে হবে? সবচেয়ে সেফ, সবচেয়ে নিরাপদ একটা জায়গা হলো লেডিস ক্লাব। আপনারা একদম সন্ধ্যা 6টা বাজে টিভিটা খুললে আপনার সব থেকে নিরাপদ আড্ডার স্থান এবং মনের কথা খুলে বলবার স্থান, সেখানে চলে এসে আমাদের সাথে যা ইচ্ছে ভালো কথা বলতে পারেন। এবং সকল নারী বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে, তারা প্রত্যেকেই স্ক্রিনে দেখতে পাবেন জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা চলে এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আরেকটা খুব খারাপ বিষয়ও বলা যেতে পারে, মন খারাপের বিষয়ও বলা যেতে পারে, আমাদের দেশে এখন আবার অতিবৃষ্টি দেখা দিয়েছে এবং দেখা যাচ্ছে চট্টগ্রামে কক্সবাজারে চতুর্থ জেলা হিসেবে দেখা গেছে যে সর্বোচ্চ অতিবৃষ্টি সেখানে হচ্ছে এবং গত একদিনে 501 মিলিমিটারের সমান বৃষ্টি হয়েছে এবং যেটার কারণবশত বন্যা তো অবশ্যই হচ্ছে, সাথে পাহাড় ধসের মতো ঘটনা এবং নিহতের ঘটনাও শোনা গেছে। তো সেই ক্ষেত্রে সেই এলাকাটার পাশে আমরা দাঁড়াবো এবং শুধুমাত্র লক্ষ্মীপুরের পানিও এখন কমে যাচ্ছে, তারপর আমরা নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সেখানে যেভাবে দাঁড়িয়েছি, কক্সবাজারও কিন্তু সেরকমই একটা সাহায্যের আশা করে বসে আছে। তো আমরাও নিজ নিজ জায়গা থেকে সেদিকে যাওয়ার চেষ্টা করব। এদিকে আপু একটা যেটা হয় যে একটাকে বলছিলাম রাজনৈতিক বৃষ্টি, কিন্তু এবার হলো প্রাকৃতিক বৃষ্টি হয়েছে এবং অতিবৃষ্টির কারণে কক্সবাজারের মতো এলাকা, আপনার এলাকা বলা যায়, তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা আসলে সবার, অনেক পর্যটক সেখানে আটকে গেছে আমি শুনেছি। তো সেই ক্ষেত্রে দেশে আসলে কিছু হলেই আমরা দেখা যায় কি যে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছি এবং আমাদের নিজস্ব কিছু অভ্যেসের কারণে, নিজস্ব কিছু খারাপ অভ্যেসের কারণে আসলে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপুর কাছ থেকে একটু কিছু শুনতে চাই বিষয়। এই বিষয়ে আমি যেটা বলবো যে বন্যায় প্লাবিত হওয়ার প্রথম কারণ হলো আমাদের যে ওয়াটার যে পাস করবে, অ্যাকচুয়ালি পানিটা কি হয় নদীর মধ্যে দিয়ে সমুদ্রে চলে যায়, এই তো তাই না, পানি ওয়াটার পাস করার। যেমন আমাদের ড্রেনগুলো একেবারেই খারাপ অবস্থা, সেখানে পলিথিন তারপরে আরও আবর্জনা দিয়ে পুরোপুরিভাবে বন্ধ আছে এবং এগুলোকে আবার যে ভালোভাবে সংস্কার করা, খনন করা করে মানে একটা ওয়াটার যে একদম রেগুলারলি যাবে সেই ব্যবস্থা করে দেওয়া, সেটা কিন্তু নাই বললেই চলে আমাদের। তো এইটা একটা অনেক বড় জলাবদ্ধতার কারণ আমি বলবো। তারপর নদীগুলোও কিন্তু অনেক ভরে গেছে, মানে অনেক দেশেই, আমি চায়নাতে দেখেছি ওদের সেকেন্ড রোড এবং সেকেন্ড রাস্তা হিসাবে ওরা কিন্তু খুব সুন্দর করে ওই ক্যানেল, তোমার পানির একটা রাস্তা ওরা করে রেখেছে এবং এটাকে ওরা কিন্তু মাটি যখনই ভরে যায় সেটাকে আবার সেটা খনন করে আবার যতটুকু ডিপ থাকা দরকার সেই ডিপটা ওরা রেগুলার রাখতো। তো মেইনটেনেন্সের এই যে বিষয়গুলো আছে আমাদের মানে পরিবেশগত দিক থেকে, এই দিকগুলো আমার মনে হয় অনেক বেশি রকমভাবে এখন আমাদের বিবেচনা করা উচিত, না হলে আমরা ভবিষ্যতে আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ব। দেখা যাবে একটু বৃষ্টি হলেই পুরো প্লাবিত হয়ে যাচ্ছে শহর, মানে একদম বাড়িতে সেই হাঁটু পানি। এবার তো আমরা দেখলামই যে কুমিল্লা শহরে মানে ঘরে ঘরে হাঁটু পানি হয়ে গেছে। তো বিভিন্ন জায়গায় একই অবস্থা। তো এইটা আমার মনে হয় একদিনে করা সম্ভব না, এটার একটা পরিকল্পনা করা উচিত। এটা সরকারকেই করতে হবে, করে এবং পাবলিকেরও সচেতন হওয়া উচিত। যারা আমরা সোসাইটিতে আছি আমরাও যদি দলবদ্ধ হয়ে বলি যে না, আমার এলাকায় যে ড্রেনটা আছে সেই ড্রেনটা আমরা যেন সংস্কার করতে পারি, এটা এখানে তারপরে আবর্জনা, পলিথিন এগুলো আমরা যেখানে সেখানে ফেলবো না, তাহলে পানি যেন আটকে না থাকে। তো আমাদের ভেতরের যদি ভেতর থেকে যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু এটা পরিবর্তন আসবে না, একজনের পক্ষে কখনোই সম্ভব না। আচ্ছা, আমাদের আসলে আপু ক্যানেল তো আসলে করাই যায় এবং যে কোনো দেশে ক্যানেলটা আছে, প্রত্যেক দেশে ক্যানেল আছে এবং বেশিরভাগ দেশে রাস্তার মাঝেও যদি একটা ক্যানেল করে দেওয়া হয় তো সেটা কিভাবে তারা মেনটেন করতে পারে। এটার মূল মন্ত্র হলো ক্লেনলিনেস, যে একটা টুকরো ময়লাও আমরা রাস্তায় ফেলবো না। এদিকে এখন সাগর পর্যন্ত আমাদের এখন বিষাক্ত হয়ে উঠছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সাগরের পানিও এখন বেশ পলিউটেড। তো সেই বিষয়গুলো নিয়ে একটু আপুর সাথে কথা বলি।
আমার যেটা এখানে ব্যক্তিগতভাবে মতামত আপু, যে আমাদের সার্বিকভাবে আমরা সবসময় নিজেদের বাসা ক্লিন করার ব্যাপারটা নিয়ে কেয়ারফুল, কিন্তু আমরা দেখবেন বাসাটা ক্লিন করে ঠিক বাসার বাইরেই ময়লাটা ফেলে দিচ্ছি। সো সব মিলিয়ে আপনি যদি আপনার বাসা থেকে প্রথমে শুরু করেন, যেমন আমরা তো এখানে অতিবৃষ্টির কথা বলছি, আমি যদি একটু অন্য সাইডে যাই, যে দেখবেন আমরা বাসায় ইলেকট্রিসিটির ব্যাপারে কিংবা আমরা আমাদের বাসায় দেখবেন হচ্ছে আমাদের পানি যে আমরা ইউজ করছি, আমাদের যে পরিমাণ ওয়াটার ইউজেস, এটাকে নিয়ে কিন্তু কেয়ারফুল না। যেমন কিছুদিন আগে, এখন তো আমরা অতিবৃষ্টির মধ্যে এসেছি, তার কিছুদিন আগে কিন্তু আমরা এক্সট্রিম হিটে ছিলাম। আপনি দেখবেন এত বেশি গরম যে আমরা গরমটা, আপনি এসি রুমে যখন থাকছেন বা এসি গাড়িতেও যখন থাকছেন, তারপরও কিন্তু হিউমিডিটিটা কমছে না। কেন? বিকজ আমরা দেখা যাচ্ছে যে আমরা কোনোভাবেই, আমরা প্রচুর এসি কিনছি, আমরা ফ্রিজ কিনছি, কিন্তু এর পাশাপাশি যে আমাদের প্রচুর গাছ লাগানো দরকার এবং সেটাকে নার্চার করা দরকার। আমরা চাইলে ঢাকা সিটিতে কিন্তু আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই, আমি পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। সো রাজশাহীকে এখন সবথেকে ক্লিন সিটি বলা হয় এবং গ্রিন সিটি বলা হয়। সত্য, এটা খুবই চমৎকার। আপনারা আপু গিয়েছেন রাজশাহীতে কয়েকদিন আগে, আমি জানি। সো সব মিলিয়ে আমরা রাজশাহীর এক্সাম্পলটাই যদি আমি আপনাকে বলি, রাজশাহীতে ওখানে নদীর যে একটা টেক কেয়ার করার একটা ব্যাপার আছে বা নদী ব্যবস্থাপনার যে একটা বিষয় আছে, যদিও আমরা আমাদের ব্যক্তিগত কারণে হয়তো বা বালি খনন করে বা নদীকে অনেকখানি নষ্ট করে ফেলছি, কিন্তু তারপরও একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা শুধুমাত্র রাজশাহী জেলাটাকে দেখি, রাজশাহী জেলাও না, রাজশাহী শহরটাকে দেখি, সেখানে আপনি দেখতে পারবেন পুরো সিটিতে ওখানে কৃত্রিমভাবে গাছ লাগানো হয়েছে এবং পুরো নদীর যে বাঁধ যে এলাকাটা, সেখানে কিন্তু পুরোটাতে গাছ লাগানো হয়েছে। এটার কারণে যেটা হয়েছে, প্রত্যেকটা আইল্যান্ড, রাস্তা এবং সর্বোপরি সব জায়গাতে এত বেশি পরিমাণ সবুজের একটা আস্তরণ করে দেওয়া হয়েছে যে কোনোভাবেই সেখান থেকে আসলে তাকালেই গ্রিন। সো এই বিষয়টা কিন্তু আমরা আমাদের পুরো বাংলাদেশে যদি এটাকে শহরেই আসলে করতে পারি, এবং সব মিলিয়ে আমরা যেটা কি হয়, আমরা একটু আগে কিন্তু এটা নিয়ে ভাবছিলাম, বা আমরা সবসময় ভাবি যে আমরা একটু সবুজের আশায় কই যাব, আমরা হয়তো বান্দরবান যাব বা আমরা খাগড়াছড়ি যাব বা আমরা শ্রীমঙ্গলে যাব, কিন্তু আমরা কি পারি না, আমরা ঢাকা শহরে আমরা যদি আমাদের প্রত্যেকটা বারান্দা, আমরা যদি ছাদ বাগানগুলো করি এবং সব মিলিয়ে আমাদের রাস্তাগুলো, আমাদের এলাকাগুলোতে আমরা যদি একটু ক্লিন রাখি, তাহলে দেখা যায় কিন্তু আমাদের সবুজের যে একটা আস্তরণ, এবং সুন্দরবন কিন্তু আমাদেরকে বারবার রক্ষা করে, এটা আমরা সব সময় বলে থাকি। তো এই যে সুন্দরবন আমাদেরকে যেভাবে প্রোটেক্ট করছে, আমরা যদি অল ওভার বাংলাদেশ আমরা যদি এরকম সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের পরিবেশটাও সুন্দর লাগছে, আমরা ঢাকা শহর থেকেই আমরা হয়তো একটু হলেও সুবাতাস পাবো। একেবারেই তাই। এবং দেখা যায় কি, গ্রীষ্মকালে আপু যখন অনেক গরম পড়ে, তখন আমরা খুব বলি যে এখন গাছ রোপণ করি, কিন্তু তখন কিন্তু গাছ রোপণ করলে এটা সাস্টেইনেবল হয় না, দ্যাটস নট আ সাস্টেইনেবল সলিউশন। সো এখন যে বৃষ্টির সময়টা, অতিবৃষ্টি না হোক, যখন হালকা বৃষ্টি থাকে, বর্ষার সময়টা থাকে, খুবই খুবই ভালো একটা সময়, উপযোগী একটা সময় গাছ রোপণের জন্য, গাছ লাগাতে হয়। তবে একটা কথা বলি কি, না বর্তমানে গ্লোবালি কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে সারা পৃথিবীতে, এটা কিন্তু অ্যালার্মিং। মানে যেখানে কোনোদিনও গরম আসতো না, ইউরোপে প্রচুর গরম পড়ছে, আবার যেখানে বেশি ঠান্ডা পড়তো না সেখানে আইস হয়ে যাচ্ছে। এই যে একটা গ্লোবাল চেঞ্জ, এই চেঞ্জের সাথে কেন হচ্ছে, এটা যদিও অনেক একটা বড় ব্যাপার, কিন্তু তারপরও এটার সাথে ধাতস্থ হওয়া নিজেদেরকে, এবং এখান থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারি আমাদের এই জাতিকে, এটা কিন্তু একটা অ্যালার্ম। আসলেই তাই। এবং এটা নিয়ে আসলে বেশি বেশি কথা বলতে চাই, একটা বিরতি থেকে এসে আমরা আবারও অনেক গল্প করব। আপনারা কিন্তু বেশি দেরি করলে পরে আমরা বেশি গল্প করতে পারি না, তাই আপনাদেরকেও এই বিরতির সুযোগেই জলদি জলদি জুমে জয়েন করে ফেলতে হবে, এসে যাতে আমরা ভরপুর জমিয়ে আড্ডা দিতে পারি অনেক ভালো ভালো বিষয় নিয়ে। থাকুন আমাদের সঙ্গে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের নদী, আমাদের দেশের সমুদ্র, এগুলো আমাদের প্রাকৃতিক ট্রেজার বলা যায়, এগুলো আমাদের আসলে খনি, এবং সেখানে আমাদের প্রচুর প্রাচুর্য এবং
সেই নদী এবং সেই সমুদ্র এবং আমাদের পরিবেশ সেটাকে টিকিয়ে রাখার চেয়ে ভালো কোনো কাজ আসলে হতে পারে না আমাদের দেশের জন্য। সেই বিষয়ে আপু কিছু কথা আমাদেরকে যুক্ত করতে চেয়েছিলেন, সেখানে আসে। হ্যাঁ আপু, আমি আপুর সাথে একটু অ্যাড করে বলতে চাই। আপু একটু আগে বলছিলেন যে আমাদের এই যে নদী ব্যবস্থাপনা বা পানি নিষ্কাশন যে ব্যবস্থা, এই বিষয়টার উপর কিন্তু আমি আইনের ছাত্রী হিসেবে ওই দিকে একটু যদি যেতে চাই, যে আমাদের আসলে এই পুরো বিষয়টার উপরে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি বেশ কিছু লস আছে এবং আমাদের মিনিস্ট্রিগুলো কিন্তু খুবই সচেতন এই বিষয়টা নিয়ে বর্তমানে। কিন্তু তারপরও দেখা যায় কি যে আমরা যদি ব্যক্তিগতভাবে নদী ভরাট করে ফেলি, এবং যেটা শহরে বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে যে আমাদের লেক ভরাট করার একটা ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ, আমরা লেক বা পুকুরগুলো ভরাট করে করে আমরা সেখানে যে কোনো অস্থায়ী ব্যবস্থাপনা বা অব্যবস্থাপনা যদি আমি বলে থাকি, এগুলোকে আমরা করছি। এবং আমাদের যেটা দেখা যায় যে আমরা সেখানে হয়তো কিছু দোকানপাট করে জায়গাটা দখল হয়ে যাচ্ছে। সো আমাদের সর্বোপরি এই নদীর আশপাশের যে এলাকাটুকু, এটাকে দখলমুক্ত রাখা, এবং সর্বোপরি এই যে ময়লা আবর্জনা বা সব কিছু মিলিয়ে যেটাকে আমরা বলি নদীর স্তর, এটাকে যে নদীর যেটা সি বেড বলা হয়, বা এই যে নদীর যে বিভিন্ন স্তরে যে বিভিন্ন ময়লা আবর্জনা সহ বিভিন্ন কিছু জমে যে একটা পলির যে একটা আস্তরণ তৈরি হয়, এই আস্তরণগুলোকে একটু যদি আমরা নদী ব্যবস্থাপনার দিকে একটু সচেতন হই, এবং সর্বোপরি আমাদের তো এটা মাথায় রাখতে হবে যে আমরা নদীমাতৃক বাংলাদেশ, আমাদের অর্থনীতির কিন্তু অনেকখানি একটা অংশ নদীর উপর এখনো ডিপেন্ডেন্ট। এবং আপনি যদি একটু দক্ষিণাঞ্চলের দিকে যান, দেখবেন যে ওখানকার সর্বোপরি পুরো অর্থনৈতিক সামাজিক ব্যবস্থাপনাটাই এই বিষয়টার উপর অনেকখানি ডিপেন্ডেন্ট। সো সেই দিক থেকে আমরা হয়তোবা যারা আমরা উত্তরাঞ্চলে বা এই দিকে থাকি, তারা হয়তোবা এরকম নদীর ভয়াবহতা বা বন্যার ভয়াবহতা এই বিষয়টা নিয়ে অতখানি আমাদের হয়তো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, কিন্তু তারপরও দক্ষিণাঞ্চলে বা এই নদী প্রধান জায়গাগুলোতে কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার মনে হয় যে আমাদের বর্তমানে একটা আমরা পরিবর্তনের সময়ে চলে এসেছি, আমরা আমাদের সময়টাতে অনেক কিছু নিয়ে কাজ করছি। তাই শুধুমাত্র পুঁথিগতভাবে কিছু লস না থেকে আমরা যদি সবাই মিলে মিনিস্ট্রি থেকে বা বিভিন্নভাবে যদি এই নদীগুলোকে টিকিয়ে রাখা বা নদী ব্যবস্থাপনা বা এই নদীর যে পলির স্তরগুলোকে এগুলোকে ঠিকভাবে ইরিগেশনের মাধ্যমে ক্লিয়ার করে যদি সেখানে আরও একটু ভালোভাবে সিস্টেম করা যায়, এবং যেটাকে সবসময় বলি যে আমরা যদি আবর্জনা ফেলে আমরা আমাদের পাশের পুকুরটাকে যদি ভরাট করে ফেলি বা আমরা যদি নোংরা করে ফেলি সব কিছু, নদীগুলোকে যদি আমরা খাল বানিয়ে ফেলি এবং দেখা যায় নদীগুলো ছোট হতে 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 ড্রেন হয়ে গিয়েছে। যেমন আমি একটু এক্সাম্পল দিই যে আমার বাসার যে এরিয়া বা আমার যে হোম টাউন, সেখানে একটা নদী খুব বড় একটা নদী, করতোয়া নদী, সেটা কিন্তু অলমোস্ট ভরাট হয়ে গিয়েছে। এবং এখন আমরা সেখানে ড্রেনের মতো একটা বুঝতে পারি যে এখানে একটা নদী ছিল, কিন্তু এখন আর নেই। কিন্তু এই যে একটা আজ থেকে অনেক বছর আগে বা কয়েক ডেকেড আগে এই করতোয়া নদীতেই কিন্তু জাহাজ চলাচল করত। একেবারেই তাই। এবং আমাদের কিন্তু পার্বত্য অঞ্চলের অনেক আছে অহনা, ওই যে প্রত্যেকটা বাড়ির যে পয় নিষ্কাশন যেটা আমাদের, ওইটাও কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানেও প্রপার ওয়েতে কিন্তু করা হচ্ছে না, পানির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, লাইন পানি দূষিত হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় অনেক বেশি আমাদেরকে আরো সচেতন হওয়া উচিত এবং কাজ করা উচিত। সোজা কথা কম কাজ বেশি। এবং আপনি যেটা বলেছিলেন যে আমাদের ঢাকা সিটিতে প্রত্যেকটা বাসার যে আসলে ওয়াটার সিস্টেম, যেখান থেকে পানিগুলো যে আসলে পড়ে, এই বিষয়টা নিয়েই যদি আমরা প্রথমে কাজটা শুরু করি, আমার মনে হয় অনেকখানি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। মানে মনে হচ্ছে দিস ইজ আ লিটল স্টেপ, বাট এই স্টেপটা দিয়ে যে কত বড় চেঞ্জ আসবে, এটা আসলে আমার মনে হয় যে মানুষ যখন করা শুরু করবে, দেন দে উইল গেট দ্য রেজাল্ট। এবং আপনি যেটা বলছিলেন যে পার্বত্য অঞ্চলের কিন্তু বেশিরভাগ মানুষ এখনো শুধুমাত্র পানির দ্বারা এবং নদী বাহিত তাদের যে জীবনটা আছে সেভাবেই তারা জীবিকা নির্বাহ করেন। তাদের পুরো জীবিকাটাই নির্ভর করে নদী। পলিউশন কম, ওখানে তুমি কোনো হসপিটাল দেখবে না, বড় কোনো হসপিটাল নেই। আমার প্রায় যাওয়া হয় পার্বত্য অঞ্চল, আমার খুব ফেভারিট, যেহেতু আমি বড় হয়েছি ওর মধ্যেই, চিটাগংয়ে। আর তারপর রাঙামাটি যাওয়া হয়, আমার কক্সবাজার যাওয়া হয়, আরও মানে সুন্দর সুন্দর যত জায়গা আছে, তোমার নীলগিরি, হিমছড়ি, সব জায়গায় আমার ঘোরা শেষ, কেওক্রাডাং, রুমা পাহাড়। তো
আসলে আমি নিজেই দেখেছি একজন প্রেগনেন্ট মহিলা মাথায় করে পানি নিয়ে নিচে নদী থেকে পানি নিয়ে সে পাহাড়ের উপরে উঠছে এবং এটা তার কাছে নর্মাল ব্যাপার মনে হচ্ছে, এটা কি কোনো অ্যাবনর্মাল না। আমি জিজ্ঞেস করলাম যে তোমার কি এই যে তুমি নিচ থেকে পানি নিয়ে উপরে তার বাড়ি সেখানে যাচ্ছে, বলে না এটা তো কোনো ব্যাপার না, এটা আমার নর্মাল। তো এই যে তাদের জীবনী শক্তি আসলে কতখানি আসলে ওখানে গেলে বাতাসে তোমার ফ্রেশ একটা এয়ার দেখবে যে অনেক ভালো লাগে। আসলেই তাই, এবং কেনই বা হবে না। আমরা দেখতে পাচ্ছি সামান্তা আছে আমাদের সাথে, মিষ্টি আপু আছেন, হাসিনা আপু আছেন, তাবাসসুম তিন্নি যুক্ত হয়েছেন, শানু কবির আছেন, সোনিয়া আক্তার আছেন। তো অনেক মানুষকে একসাথে পেয়েছি। এবং যখন বন্যার পরবর্তী সময়টা নিয়ে কথা যদি বলি, সেই সময় আমাদের দেশে বন্যাও আবার বেশ ভালো এফেক্ট রাখে। কেন রাখে? কারণ বন্যা পরবর্তী সময় আমাদের পলি মাটির একটা ব্যাপার আছে এবং আমাদের দেশের উর্বরতা অনেক বেশি বেড়ে যায়। একদম মিষ্টি আপু বুঝে ফেলেছে, মিষ্টি আপুর কাছে যাব। তো মিষ্টি আপুর কাছে এসে একটু শুনি যে এখন হলো গিয়ে আমরা যদি নদীর বিষয়টায় আসি, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে জীবিত নদীর থেকে মৃত নদীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে নদী জীবন বা নদীবাহিত জীবন এবং প্রত্যেকটা নদীকে যদি এখন আমরা জীবিত করতে চাই, তো আপনার কি মনে হয় যে কোথা থেকে শুরু করতে হবে? ধন্যবাদ অহনা। বৃষ্টিমুখর সন্ধ্যায় তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রিত অতিথিদের সালাম। আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন। একজন আমার অতিথি না, দুজনই আমার বন্ধু। জি, তা নদীগুলোতে অহনা, যেগুলো তুমি তো সবসময় আমাকে এগ্রিকালচার সেক্টরেই কোশ্চেন করবা, আমি জানি। তা আমি আপনার থেকে আপু প্রতিনিয়ত কিছু জানতে চাই, মানে আপনি এত ইম্পর্টেন্ট একটা সেক্টরে আছেন, আমি আপনাকে দেখলেই ভাবি নতুন কি শেখা যায়, সেই জন্য একটা সেই সেক্টরের প্রশ্ন করি। ঠিক আছে, ভেরি ওয়েল কোশ্চেন। এই যে বন্যাটা গেল, ফ্লাডের অনেক অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে অবশ্যই। এই যে ফ্লাড যখন চলে যায়, তখন যে আমাদের এই পলি মাটি, এটা তো ভেরি ফার্টাইল ল্যান্ড, এটা কি করবে আমাদের যে ক্রপস বা যেই মানে আবর্জনা বর্জ্য এগুলো সব ধুয়ে মুছে নিয়ে যায়। এবং পলি মাটিটা যেটা, সেটা খুবই ফার্টাইল, যেটা যে কারণেই আমাদের দেশ অনেক বেশি উর্বর অন্যান্য বিদেশের থেকে। এই বরফ পড়বে যেখানে, সেখানে এত সুন্দর ক্রপস হবে না, এত টেস্টের ক্রপস হবে না। আর হচ্ছে যে মৃত, হ্যাঁ আমাদের কেন মৃত হচ্ছে বলতে পারো? এই যে এত প্লাস্টিক, এত এইগুলোর জন্য আমাদের নদীগুলো সব নাব্যতা যেটাকে বলে সেটা কমে যাচ্ছে। এর জন্যই আমাদের রিভার গুলো ডেড হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সচেতন হই, আমরা যদি ভালো থাকতে চাই, ভালো ভাবতে চাই, আমাদের প্লাস্টিক তারপরে এগুলো আমাদের কম ইউজ করতে হবে। আমরা ন্যাচারাল জিনিস যেগুলো সেগুলো আমরা ইউজ করব। আর হচ্ছে নাব্যতার জন্য যে ড্রেনেজ সিস্টেম, এটা তো আমরা পারবো না, এটা গভর্নমেন্টকে করতে হবে। মাঝে মধ্যে প্রতি বছরে না হোক, কিছুদিন পর পর এই আমাদের নদীগুলোকে, এগুলোকে ড্রেনেজ সিস্টেম, এগুলোকে খনন সুন্দর করে করতে হবে। যেগুলো দেখো সৌদি আরবে কোনো পানি নেই, কিন্তু আমাদের পানি অ্যাভেলেবেল, ওরা সিস্টেম করে নেয়। ভ্যারাইটিস টেকনোলজি আমরা যদি অ্যাচিভ করতে পারি, তাহলে নদী বড় বড় নদীগুলো যখন আমাদের নাব্যতা ঠিক হয়ে যাবে, তখন আমাদের ছোট নদীগুলো এমনি জীবন্ত হয়ে যাবে। আর তারপরে হচ্ছে এই যে বন্যা গেল, বন্যাতে কিন্তু অনেক ক্রপস হয়, অনেক ক্রপস হয়, যেগুলো আমরা জানি। তো আশেপাশের কৃষকদের যদি আমরা একটু সহায়তা করি, তারাও যদি একটু আমাদের কাছে জানতে চায়, এখন ইউটিউব আছে, গুগল আছে, তাহলে খাদ্যের সমস্যাও হবে না। ভ্যারাইটিস টাইপের টেকনোলজি আছে এখন। হ্যাঁ, তো সবকিছুরই আসলে শিক্ষার দিকে যেতে হবে। আমরা চাইলেই এখন হাতের মোবাইল মুঠোফোনে সবকিছু পেতে পারি, আর থাকতে হবে মনের একটা সদিচ্ছা। একদমই তাই। এই যে মিষ্টি আপু, তাহলে এই যে আপনি না থাকলে বলেন তো এই প্রশ্নটা আমি কাকে করতাম, কাকে জিজ্ঞেস করতাম নাব্যতা নিয়ে? তাহলে এই যে আপনি থাকাতে আপনি আমার একটা অ্যাসেট, যে আপনি আমাকে এই বিষয়ে শেখাতে পারেন। এবং এভাবেই আমাদের লেডিস ক্লাবে নানান পেশায় আমাদের দেশেরই নানান সেক্টরে কাজ করছেন অসংখ্য নারী, এবং প্রত্যেকের কাছে জানার শেখার অনেক কিছু আছে, এবং সেটা নিয়ে লেডিস ক্লাবের পরিবার প্রতিদিনও বেশ সমৃদ্ধ হয়ে উঠছে। আপনাদের প্রত্যেকের কাছ থেকে, আপনাদের প্রত্যেকের মানসিকতা থেকে কিছু না কিছু শিখতে চাই আমরাও। আপনারা থাকবেন আমাদের সাথে, যুক্ত হয়ে যাবেন জুমে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। সেক্ষেত্রে দেশের ভালো থাকা, পরিবেশের ভালো থাকা সবকিছু নিয়েই আমরা কথা বললাম, কিন্তু আমাদের ভালো থাকা সেটাও তো নিশ্চিত করতে হবে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু একটা আবহাওয়ার পরিবর্তন আছে, ঋতুর পরিবর্তন আছে, এবং বাংলাদেশে যখনই বন্যার সময়টা আসে তখনই যেটা হয় যে সেটার সাথে পানিবাহিত এবং বায়ুবাহিত নানান রকম রোগ আসলে আমাদের শরীরে এসে ভর করে। তো ভালো থাকতে হবে নিজেদের অভ্যন্তরীণ ভাবেও। তো সেই ক্ষেত্রে নিজেদের ভালো থাকা নিয়ে এখন কথা বলবো। সাথে আমাদের জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন, তাদের সাথেও কথা হবে। তার আগে একটু ছোট্ট করে কথা বলেই আসি, যেহেতু নিজেদের ভালো থাকা নিয়ে কথা হচ্ছে। রীতা আপুর সাথে একটু এসে শুনি। সেটা হলো যে ওয়েদার চেঞ্জের সময়টাতে দেখা যায় যে কিছু কিছু জিনিস যদি একটু মেনটেন করা যায় তাহলেই হয়তো রোগটা ধরে বসে না। তো সেই ক্ষেত্রে কি কি সাবধানতা আসলে অবলম্বন করা যেতে পারে? আমাদের যেটা মানে রেগুলার যেটা হয় ওয়েদার চেঞ্জের সাথে, বৃষ্টির সময় দেখা যায় গরমও থাকে, হিউমিডিটি বেশি থাকে, তখন আমরা অনেক সময় ঠান্ডা জিনিস অনেক বেশি খেয়ে ফেলি। একটু ঠান্ডা পানি খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, এরকম। আর ঠান্ডা লাগলে আপু ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে। হ্যাঁ, তো আমার মনে হয় ওই সময় ওইটার থেকে একটু বিরত থেকে যেটা নর্মাল খাবার সেটাই আমার খাওয়া উচিত। পানি একদম গরম, খুব যে গরম পানি খেতে হবে নট নেসেসারি, বাট নর্মাল মানে রুম টেম্পারেচারে ওয়াটারটা খাওয়া উচিত। আর একটা জিনিস খুবই ভালো, যদি আমরা সেটা প্র্যাকটিস করতে পারি, কিছু প্রাণায়াম আছে যেগুলো কিনা এই যে সমস্যাগুলো হয়, যেমন মাইগ্রেন যাদের আছে, তারপর ইনসোমেনিয়া যাদের আছে, আরও নানান রকম সমস্যা থাকে, সাইনোসাইটিস। এই যে মানে মূল কথা হলো, আমি যখন একটা খুলি দেখবো আমার এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এগুলো কিন্তু সব ফাঁকা থাকে। কিন্তু মাইগ্রেনটা কি করে, ওই ফাঁকা জায়গাগুলোকে পুরো ভরে দেয় সর্দি দিয়ে। তো তখন যেটা হয় যে আমার যে ব্লাড সার্কুলেশনটা প্রপার হয় না। তো ব্লাড সার্কুলেশন যখন ঠিক না থাকে তখনও কিন্তু একটা গন্ডগোল বেঁধে যায়। তো এই জন্য দরকার একটু মানে অয়েল দিয়ে, একটু গরম তেল দিয়ে এই সমস্ত জায়গাগুলো খুব ভালোভাবে মাসাজ করে এবং হট টাওয়েল দিয়ে খুব সুন্দর করে একটু ভালো করে চেপে ধরলে, অথবা ম্যান্থল দিয়ে একটু যদি ভ্যাপার আমরা নিতে পারি, কিছু না, একটু পানির মধ্যে দিয়ে মগের মধ্যে নিয়ে একটা টাওয়েল দিয়ে ঢেকে ইনহেল করলাম আমরা কিছুক্ষণ, তারপরে বেসিনে গিয়ে যদি একটু ভালো করে ইয়ে করে যায়, মানে সর্দিটা যেন বের হয়ে যায়, কফটা। তো এইটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা একটা বেটার রেজাল্ট মানে পেতে পারি। আরেকটা জিনিস এই সময় খুব ভালো, যাদের এই যে অল্পতে ঠান্ডা লেগে যায়, ভিক্স বলে একটা জিনিস থাকে, মানে এটাও ব্যাপারই সোজা কথা। তো ওই জিনিসটা অনেক সময় তোমার যখন মাথা বেশি ধরে যায় তখন তুমি যদি ওইটা ইউজ করো, ওটার মধ্যে যে প্রপার্টিগুলো থাকে সেটা ম্যান্থল বেসই থাকে। তো ওটা একটু ঠান্ডাও দেয়, আরামও দেয়, আর মাথার যন্ত্রণাটাও কমিয়ে দেয়। তো মূল কথা হলো আমাদের যে পয়েন্ট, আমাদের ফেসের কিছু পয়েন্ট আছে, আমাদের পুরো বডিতেই পয়েন্ট আছে, আকুপ্রেশার পয়েন্টগুলো। তো পয়েন্টগুলোতে যদি আমরা একটু প্রেস করি, যেমন এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে আছে, নাকের পাশে আছে, কিছু তোমার যখন বেশি যখন দেখবে খারাপ লাগছে, তুমি আঙুলটাকে এরকম করে নিয়ে এই নাকের কাছে ক্রিম বা অয়েল কিছু একটা দিতে হবে, দিয়ে জাস্ট এরকম করবে, তখনই দেখবে যে ওই ব্যথাটাও কমে যাবে আর বের হয়ে যাচ্ছে সবকিছু। এই সিস্টেমটা খুব মানে জরুরি। আচ্ছা, এই জিনিসগুলো জানলে অনেক ইজি হয়ে যায়। মেহজাবিন আপুর কাছে আসছি, তার আগে একজনের সাথে কথা বলে আসি। সামান্তা, একটু আমি তোমার কাছে এসে জানতে চাই যে দেখা যাচ্ছে আমাদের ভেতরে খারাপ যে কোনো ঘটনা যখন ঘটছে, দুঃখের সময় আসছে, সেই সময় আমরা যেরকম ভেঙে পড়ছি, সেক্ষেত্রে ভালো সময়টা আসলে হয়তো অতখানি অ্যাপ্রিসিয়েট করা হয় না, বা প্রতিনিয়ত আমাদের কাছে যে কত কিছু ভালো আছে সেগুলো নিয়ে হয়তো কথাই বলা হয় না। তাই আমি আজকে তোমার কাছে জানতে চাই যে তোমার জীবনের সবথেকে ভালো আসলে কি আছে? আপনি মানে আমার জীবনে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটে, মানে ভালো খারাপ একটা দিন যায়, সেখান থেকে আমি খুঁজে বের করি কোনটা ভালো আছে কোনটা ভালো আছে, আমি খুঁজে বের করি। দেখা গেছে তোমার জীবনে যে কিছুই ভালো নেই এমন না,
আমি যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি, এটাও তোমার জন্য একটা আশীর্বাদ হতে পারে। এটা তোমার জন্য সরিষার একটা উপহার হতে পারে। তারপর দেখা যায় শনিবারে রীতা আপুকে দেখলে আমার পজিটিভ ভালো লাগে। রীতা আপুকে দেখলে আমার পজিটিভ এনার্জি চলে আসে। তুমি তোমাদেরকে দেখলেই তোমার মন ভালো হয়ে যায়। তোমাকে দেখলেও আমি অনেক এনার্জি পাই। মন ভালো করার থেকে নিজের কাছে, নিজে যদি ভালো থাকি সব ঠিক আছে। আচ্ছা, নিজে ভালো থাকলে কত পজিটিভ কথা বললো সামান্তা। তুমি নিজে ভালো থাকো, সব ভালো থাকবে। একদম, মানে সবচেয়ে সহজ একটা কথা, কিন্তু এই কাজটাই আমরা মেনটেন করতে পারি না, তাই না? কথা আপু, যে ছোট ছোট অ্যাপ্রিসিয়েশন আসলে হয় না আমাদেরকে। এবং আমার যেটা মনে হয় অহনা আপু, যে আমরা আমাদের জীবনে প্রতিদিনকার যে আমাদের যত আমরা বড় হতে থাকি, ব্যস্ত হতে থাকি, আমাদের জীবনে কিন্তু একটা প্রায়োরিটি লিস্ট চলে আসে যে আমার আজকে পরিবারকে নিয়ে, আমার নিজের ব্যক্তিগত জীবনে বা আমাদের সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো করতে হবে। কিন্তু আমার মনে হয় যে খুব ছোট্ট একটা কথা, যেটা এতটুকু একটা মানুষ সামান্থা আমাদেরকে খুব সুন্দর করে বলল, সেই জিনিসটাই কিন্তু আমরা ভুলে যেতে থাকি বা আমাদের ব্রেন থেকে চলে যেতে থাকে। যে প্রতিদিনকার জীবনে এটা খুঁজে বের করাটা খুব গুরুত্বপূর্ণ যে আজকের দিনটাতে আমি কোন বিষয়টার জন্য অনেক বেশি ব্লেসড ফিল করব, কোন বিষয়টা আমাকে পজিটিভ এনার্জি দেবে, এবং এই পজিটিভ এনার্জি দিয়ে আমি আমার কোন কোন নেগেটিভিটিগুলোকে আসলে পেছনে ফেলতে পারি। এই ছোট্ট একটা বিষয়কে যদি আমরা আসলে নিজের সাথে নার্চার করা শুরু করি, যেমন দেখা যায় আপু, আমরা হয়তোবা আজকের দিনে আমার সাথে অনেকগুলো খারাপ খারাপ ঘটনা ঘটেছে, কিন্তু আমি হয়তোবা সকালে এমন কিছু একটা পেয়েছি, এমন কিছু একটা করেছি, কেউ হয়তো আমার সাথে ছোট্ট একটা কথা বলেছে যেটা নিয়ে আমার অনেক বেশি ভালো ফিল করা উচিত এবং আমার জীবনটা নিয়ে আমার আসলে কৃতজ্ঞ হওয়া উচিত। এইটুকুই আমরা করছি না। সো আমি সামান্থার সাথে একটা বিষয় অ্যাড করতে চাই, যে নিজেকে প্রথমে ভালো রাখাটা এবং কোন বিষয়টা আপনাকে পজিটিভ এনার্জি দেয় আর কোন কোন বিষয়গুলো আপনাকে নেগেটিভ এনার্জি দেয়, এটাকে প্রথমে মার্ক করাটা খুব জরুরি। যেই বিষয়গুলো আমাদেরকে নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছে, সেগুলোকে তো আমরা আমাদের জীবন থেকে একেবারে মিনিমাইজ করে ফেলতে পারবো না, বাট আমরা সেগুলোকে কমিয়ে আনতে পারি আর পজিটিভগুলোর প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেগুলোকে একটু নিজেদের জীবন একটু ভালো সাইডগুলোকে একটু রিফ্লেক্ট করলেই মনে হয় দিনটা ভালো যায়। একেবারেই তাই। এবং এদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের জুমে অনেক বন্ধুরাই এসে গেছেন। তো আমরা শানু আপুর কাছে আসতে পারি। শানু আপু হলো গিয়ে নদীর এলাকার মানুষ, অর্থাৎ বরিশালের ওদিকে কিন্তু প্রচুর নদীর ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই, বরিশালের আপু সব থেকে ভালো দিক কোনটা? সবচেয়ে ভালো দিক হয়েছে আমরা ঘুরতে যে স্পট গুলায় যাই, আমরা যে স্থানে ঘুরতে যাই, বিশেষ করে নদীর পাড়ে এখনো যদি যাই, এত বৃষ্টি এত বন্যা, তার ভিতরে যদি যাই, এত পানি, মানে এত পরিমাণ পানি আর ঢেউ বাতাস, মানে ওখানে গেলে মনটা সেকেন্ডের মধ্যে ভালো হয়ে যায়। আমরা কিন্তু এই বৃষ্টি হইলেও আমরা অনেক সময় ঘুরতে যাই, সেখানে ঝড় বৃষ্টি হচ্ছে। কোথায় যান? কীর্তন খোলা? কোথায় কীর্তন খোলায় যান আপু? না, ইসে আপনার তালতলি, ওখানে একটা নদী আছে অনেক সুন্দর, চারি সাইডে পাথর দেওয়া হয়েছে, ব্লক করা হয়েছে আর কি। তো ওইখানে হাঁটার জায়গা একদম, যে পায়ে আইসা পানিগুলো আপনার আসবে, জোরে পানিগুলো একদম পায়ের সামনে আসবে। চমৎকার। শানু আপু, আপনার সাথে একটা বিরতির পরে এসে আরেকবার কথা বলছি। আমার একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে অবশ্যই আরো অনেক গল্প হবে, সাথে থাকুন। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। লেডিস ক্লাবে আড্ডা চলছে এবং ভীষণ ভালো ভালো বিষয় নিয়ে কথা হচ্ছে। আমি জানি যে ভালো নিয়ে আপনাদের ভাবনাও আছে এবং আপনাদের কাছে ভালো মানে কি, এটাই আসলে রীতা আপু একদম, আমরা যখন আড্ডা শুরু করিনি তখন রীতা আপু বলছে যে সবার আগে জানতে হবে ভালো মানে কি, আসলে ভালো, আসলে ভালোর সংজ্ঞা কি। আমি এটাই বলেছিলাম তোমাকে, তুমি প্রথমে জিজ্ঞেস করো ভালোর সংজ্ঞা। ভালোর সংজ্ঞা ভালো এক একজনের কাছে এক এক রকম, মানে আমি যেটাকে ভালো বলছি আরেকজন তার কাছে হয়তো সেটা ভালো লাগছে না। আমার কাছে হয়তো যে বলে না যে একটা শিশির বিন্দু একটা ধান গাছের আগায়, সেটা দেখো আমার ভালো লাগে অনেক সময়। আবার অনেকের আছে অনেক ভালো বড় বড় কিছু দেখো তাদের ভালো লাগে, ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। তখন ভালোর ক্ষেত্রে আমি যেটা মনে করি, প্রথম ক্ষেত্রে হলো নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে, তোমার নিজের উপর নিজের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে যে হ্যাঁ আমি ভালো আছি। যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে
যে আমি একটা সুন্দর দিন পেলাম, এই দিনটাকে আমি যা আছে আমার ওইটার উপরে স্যাটিসফাইড থাকা উচিত। আমাদের যেটা প্রবলেম কি, আমার যেটা নাই সেটা নিয়ে আমি তার পিছনে দৌড়াচ্ছি বেশি, কিন্তু আমি যেটা পেয়েছি, এই যে শুকরিয়া করা যে আমি যা পেয়েছি আমি হ্যাপি, আমার জীবনে যেটা আছে আই এম হ্যাপি উইথ মাই লাইফ। এই যে এবং নিজেকে থ্যাঙ্কস দেওয়া, নিজেকে ভালোবাসা, আই লাভ ইউ না বলে আই লাভ মি। তো এই জিনিসগুলো খুব বেশি দরকার। মানে তুমি নিজে ভালো থাকলে, নিজেকে ভালোবাসলে, ভালো রাখলে অন্যকে, পরিবারের সবাইকে ভালো রাখতে পারবে, ভালোবাসতে পারবে এবং নিজেকে ভালোবাসতে হবে একেবারেই তাই। তারপরে তুমি আর সবাইকে ভালো রাখতে পারবে। এইভাবে পরিবার, সমাজ, রাষ্ট্রে গিয়ে এর এফেক্ট পড়ে। একেবারেই তাই। শানু আপু, আপনার কাছে একটু ছোট্ট কথা রেখে গিয়েছিলাম, বরিশালের অনেক ভালো কিছু নিয়ে শুনছিলাম, ছোট করে এক লাইন আরেকবার শুনে। শানু আপু আনমিউট করে বলুন। আনমিউট করতে হবে আগে, এত কথা সব খরচ হয়ে গেল। হ্যাঁ, এবার দেশের ঘোরার জায়গাগুলোই আমার বেশি পছন্দ। আর আমরা তো অনেক বেশি মানে প্রোগ্রাম বলেন, আনন্দ বলেন, এগুলো অনেক বেশি আমাদের বরিশালে। তারপরে মেহমান আসা, মেহমান মানে কারো বাড়িতে যাওয়া বা আমাদের বাড়িতে আসবে, এগুলো অনেক বেশি ভালো দিক। আর বিশেষ করে আমি ওই রীতাপুর কথাই আমি বলবো যে আমাদের মেয়েদের তো আল্লাহ অনেক মানে সহ্য, ধৈর্য, ক্ষমতা অনেক বেশি দিয়ে আমাদেরকে বানাইছে আল্লাহ। আমরা অনেক কষ্টের ভিতরে আনন্দ বের করতে পারি, আনন্দিত হইতে পারি এবং মানে কি বলবো, হাসি মুখে মানুষের সাথে কথা বলতে পারি। ভিতরে অনেক কষ্ট নিয়ে আমরা সামনের দিকে আগায় যাইতে পারি। অনেক ধন্যবাদ শানু আপু। এই যে এটাই তো আসলে দরকার, শক্ত মন থাকলেই আসলে দেখা যায় এগিয়ে যাওয়া যায় যে কোনো পরিস্থিতিতে। অনেক ধন্যবাদ। তাবাসসুম তিন্নি আপুর কাছে আসবো। তাবাসসুম তিন্নি আপুর কাছে এসে একটু শুনতে চাই, এই যে ভালো থাকার বিষয়টা নিয়ে রীতা আপুও বললেন, আমি কিছুক্ষণ আগে কথা আপুও বললেন যে এই যে নিজের জীবনের ছোট ছোট ভালো দিকগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারা বা আমার কি আছে সেদিকে একটু দেখা, তো সেই বিষয়টা আসলে আপনি আপনার জীবনের ছোট ছোট বিষয় কোনটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন এখন, সেটা শুনতে চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আর রীতা আপুকে দেখলে প্রতি শনিবার এমনিতেই মন ভালো হয়ে যায়, আর তোমাকে দেখলে তো সবসময় ভালো থাকার আপু। আর আরেকটা জিনিস যেটা আপু আমি সবসময় মনে করি যে আমার আপু যেটা বললো রীতা আপু একটু আগে, আমি একদমই আপুর সাথে একদমই এগ্রি। আর প্রত্যেকটা ব্যাপারে আমি না আমার সবকিছুর ব্যাপারে খুব পজিটিভ থাকতে খুব বেশি পছন্দ করি। যদি কিছু নেগেটিভ হয়ে যায় তাহলে ওই যে বলে না যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাটা আমি সবসময় মনে করি। এবং আমি প্রত্যেকটা জিনিস, যেমন আমার খারাপ দিক ভালো দিক সবই তো থাকে, বাট পজিটিভ জিনিসটা আমি খুব বেশি মানে নেই। যে কোনো জিনিস ধরেন আমাকে যদি কেউ বলে যে তোমার কেউ সমালোচনা করে, সেটাও আমি খুব পজিটিভ নেই। সেটা মনে করি যে স্যার যদি একটা ধমক দেয়, আমি যেহেতু অফিসে জব করি, বা কেউ কাজটা হয়নি, আচ্ছা স্যার কিভাবে করতে হবে সরি বলে চলে আসি। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আমার নিজের থেকেই। যে আমার বাচ্চাও যদি বলে আম্মু, অনেক সময় বাচ্চাও বলে যে আম্মু তুমি কথাটা ভালো বলো না, ওকে বাবা সরি, এরপর থেকে আর হবে। তো এই জিনিসগুলাই আসলে আমি মেইনটেইন করি এবং সবার কাছ থেকে কিছু না কিছু শেখা কিন্তু আসলে নিজেকেও সমৃদ্ধ করে। এই শেখার মন মানসিকতা যতদিন থাকবে মানুষ আসলে বড়ই হতে থাকবে। হাসিনা আপুর কাছে আসতে চাই। হাসিনা আপুর কাছে এসে জানতে চাই যে আমরা আসলে অনেকগুলো ভালো এবং সংস্কারের বিষয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোন ভালো কাজগুলো আসলে বেশি বেশি হওয়া উচিত? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। এই রীতা আপু তো অনেক কিছু বলে ফেললো, এমনিতেই এনার্জি অনেক ডবল হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে নিজের সুস্থ থাকা, নিজে ভালো থাকা, তো এটা অনেক বড় একটা পাওয়া আল্লাহর তরফ থেকেই। তারপর নিজের চেষ্টা ইচ্ছা থাকতে হবে, এটা একটা বিষয় আছে। আর সংস্কারের বিষয় যেগুলো, এগুলো হচ্ছে আপু বলতে গেলে ওই যে একটা কথা আছে না, পুরাতন, অনেক পুরাতন, পরিবার থেকে চলে আসতে হবে। এই সংস্কারটা যদি আমরা হচ্ছে একদম ছোট বাচ্চা থেকে, পরিবার থেকে শুরু করি, যে রাস্তায় একটা চিপসের প্যাকেট না ফেলে দেওয়া, বোতলটা না ফেলে দেওয়া, বর্ষার সিজনে একটা গাছ লাগায় ওকে সাথে করে নিয়ে, কিংবা ঘরের একটা গুছানো হইতে পারে সেটা, কিংবা দেখা গেছে যে যেমন আমি এখনো একটা নতুন ড্রেস আনলে ওইটা কবে বানায় দিবে, ওইটা পরবো, কবে ওইটা পরে আমি অফিসে যাব, ওই দিন মনটাই হচ্ছে অন্যরকম চাঙ্গা থাকে। এটাও কিন্তু একটা ভালো থাকে, ভালো লাগে না একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে
আমি আগের দিন যদি দেখি যে একটা গাছে আমার যে কোনো একটা ফুলের কলি আসছে, ওইটা আবার পরের দিন সকালে দরজা খুলে দেখি কলিটা কতটুকু বড় হইলো, ওইটা আবার একটা ছবি তুলি, কলিটাও থাকবে, আবার ওই যে ফুলটা মাত্র ফুটা শুরু করলো ওইটাও থাকে, পুরাটা ফুটে গেলে তখন ওইটাও আবার একটা উঠায় রাখি, বুঝছো? তো এরকম প্রতিটা বিষয় ছোট ছোট করে আমার মনে হয় আসলে জীবনটাকে ভালো রাখে এবং ভালো থাকার চেষ্টা থাকে করতে হয় আমার এইসব বিষয়গুলো। আর ওই যে তিন্নি আবার কিছু বলে গেল না, এর মধ্যে যেমন দেখা গেছে অনেক সময় অনেক সমালোচনা হয়, আলোচনা হয়, এটা হবেই, মানুষ মাত্রই সমালোচনাও থাকবে আলোচনাও থাকবে, তবে হচ্ছে আমি এটা ঝেড়ে ফেলে দেই। এবং ছোট্ট একটা বিষয় যেমন বলি যে একজন বলতেছে পিচ্ছি একটা মানুষকে যে এই এটা কেন করছো, কেন করছিস, এখানে কিন্তু দুইটা ভাষা চলে আসছে, একজন বললো তুই করে, একজন বললো তুমি করে। তা আমি যে বলতেছে মানে ওই পরিবেশটাতে তুইটা চলেই না, মানে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা সম্পর্ক, তখন বলি যে ওকে আর ঘরেই জায়গা দিবা না, একদিনের পর 2 দিন যখন দেখবা যে তাকে তুই করেই বলতেছে, ঘরেই জায়গা দিবা না, ওর কাছ থেকে শিখারও কিছু নাই, জানারও কিছু নাই। বাহ বাহ, চমৎকার চমৎকার আপু, অনেক আসলেই তাই। এবং অনেক ধন্যবাদ হাসিনা আপু। হাসিনা আপু আমার সাথে একটু ম্যাচিং করেছেন, সামান্তা করেছে, মরিয়ম আপু আমার সাথে একটু ম্যাচিং। রাশিদা আপুর কাছে আসি। রাশিদা আপু, আপনার কাছে এসে একটু শুনতে চাই যে দেখা যাচ্ছে এখন কিন্তু আপনাদেরও একটা সিজন চেঞ্জ চলছে এবং শীতের সময়টা আপনাদেরও তো বেশ একটু মেনটেন করে চলতে হয়, কারণ ঠান্ডা পড়লে বেশ একটু আরো অনেক মাইনাসের দিকে চলে যায়। আমি এখন পর্যন্ত প্লাস মনে হচ্ছে আছে, তো কিভাবে আসলে আপনারা প্রিপারেশনটা নেন সেটা একটু শুনে। সবাইকে শুভ সকাল, এবং আজকে সবাইকে খুব সুন্দর লাগছে, অহনা আপু এবং আমাদের অতিথিবৃন্দ দুজনকে খুবই ভালো লাগছে। আর রীতা আপুকে তো কিছু বলবোই না, মানে উনি তো আমাদের আদর্শ, ওনাকে খুব ভালো লাগছে এবং ফরএভার গ্রিন ফরএভার বিউটিফুল। ইয়েস, এবং ওনাকে আরেকটা ধন্যবাদ যে উনি টিপসটা শেয়ার করেছেন, যেটা আমরা অ্যাপ্লাই করি কিন্তু এখন জেনারেশনটা এটা অ্যাভয়েড করে, এটা করতে চায় না। এই যে সাইনাসের ব্যাপারে ওনার যে টিপসটা, এইটা কিন্তু খুবই উপকারী, এটা খুবই কাজে লাগে। আমার মেয়ের বেলা আমি এটা অ্যাপ্লাই করি, অনেকেই জানে না, অনেকে মানতেও চায় না। তো থ্যাংক ইউ যে আপনি বলাতে হয়তো অনেকে ছোট্ট কাজটুকু ঝামেলা মনে করে, যে ভাবে যে এত কিছু কখন করব, কিভাবে করব, অথচ কাজটা কিন্তু খুব সহজ, ডক্টরের কাছে যাওয়ার থেকেও সহজ, ওষুধ খাওয়া লাগবে না, কিন্তু খুবই উপকারী। সবচেয়ে বড় কথা খুবই উপকারী এই জিনিসটা, সেটাই আর কি। তো এখন আসলে আমি বাড়ি থেকে প্রিপারেশন নিচ্ছি। আমি প্রথমে বলি যে কিভাবে ভালো থাকা। আমাদের দেশে আমি কিন্তু ফ্রিকোয়েন্টলি যাওয়া আসা করি, প্রতি বছরই যাই। তো এখানে যেটা দেখি, দেখেন এই আমি লেকচার ইয়ার পরে কিন্তু প্রতিদিন হাঁটতে যাই আমাদের পার্কে, এবং এত সুন্দর, এই যে এখন কাজ শুরু হয়ে গেছে 1 মাস আগে থেকে, পুরো সামারটা যখন ফুল শুরু হয় আমাদের পুরাদমে সিটিতে কাজ শুরু হয়ে যায়, সোয়েটার লাইন ক্লিন করে, পানির লাইন ক্লিন করে। এই যে সরকার এভাবে এই কাজগুলো করতে থাকে, তারা ড্রেনেজগুলো সব ক্লিন করে ফেলে। পার্কে যখন হাঁটি আমরা 2-1টা প্যাকেট পেলে উঠায় নিয়ে আমরা ডাস্টবিনে ফেলি, কিন্তু ঢাকা ধানমন্ডি 8 নম্বর ব্রিজের এখানে আমি যখন হাঁটি ডিঙ্গিতে, স্তূপ হয়ে যায় আমাদের গার্বেজ বিনগুলা, কিন্তু ওগুলা তখনও ক্লিন হয় না, এরপর তো লেগে ফেলেই। এটা গেল আমাদের পরিবেশের জন্য, যে এই ব্যাপারে আমাদের অনেক সচেতন হতে হবে, আমাদের সবাইকে হাতে হাতে কাজ করতে হবে। আর আমাদের উইন্টারের ব্যাপারে প্রিপারেশনটা আমরা এখন থেকেই নেওয়া আসা, যেমন ধরেন আমাদের মাঠেও 2 দিন ঠান্ডা পড়েছিল, তো আমরা খুবই অ্যালার্ট, বাইরে কি আছে সেগুলো গুছানো, নিজের প্রতি এখন থেকে একটু আমরা লোশন ব্যবহার করা, স্কিনের প্রতি যত্নশীল হওয়া, প্লাস সর্দি কাশি থেকে নিজেকে একটু সরিয়ে রাখা, একটু হালকা গরম কাপড় পরা, সবকিছুতে একটু সেফ থাকা, এবং আমাদের পরিবেশটা ওইভাবে ঘুরিয়ে ঠিক করে রাখতে হয় যাতে আমাদের আসি প্রোটেক্ট করতে। জি জি, অনেক ধন্যবাদ আপু। মরিয়ম আপুর কাছে একটু আসি। মরিয়ম আপু, আপনি একটু আনমিউট করে আমাদেরকে জানান যে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকলে নিজের জীবনও আসলে ভালোভাবে গুছিয়ে নেওয়া যায় কিনা, সেই বিষয়টা নিয়ে। শুভ সন্ধ্যা। খুব সুন্দর লাগছে, তোমার চুল বাঁধাটা খুব সুন্দর হয়েছে আজকে। অল ক্রেডিট গোস টু রতন। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমার সাজটাও খুব সুন্দর লাগছে, তো পিঙ্ক কালারে সবুজ। সবাইকে নিয়ে তো আসলে সব দিন কথা বলা হয় না, তো নেক্সাসে আমাদের এই যে লেডিস ক্লাবের এই আয়োজনে আমাদেরকে অনেকে হেল্প করে, তার মধ্যে রতন আমাদের মেকআপ আর্টিস্ট, সে বেশ ভালো কাজ করে, ওকে একটা থ্যাংক ইউ আসলে পাবলিকলি দিয়ে দিলাম। এটাই, হ্যাঁ, ভালো থাকা তো আসলে খুবই জরুরি দরকার। নিজে ভালো থাকলে অপরকেও ভালো রাখা যায়, এই আর কি। তো ঘরে বাইরে আমরা যে যেখানে থাকি না কেন, ঘরের মানুষ বাইরের মানুষ মানুষকে ভালো কাজে পরামর্শ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে, সুপরামর্শ দিয়ে, সেবা দিয়ে, আর্থিক সহযোগিতা, যে কোনো সহযোগিতা দিয়ে মানুষকে
সাহায্য করলে সে ভালো থাকে, যার যেটা দরকার সেভাবে সহযোগিতা করলে সে ভালো থাকবে। আমাদের প্রকৃতি যেভাবে ভালো থাকে সেই প্রকৃতি ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে, দেশ বিদেশ পুরো পৃথিবী ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে, আমাদেরকে সবাই এগিয়ে আসতে হবে। ভালো থাকলে আসলে সবকিছু ভালো লাগে, নিজেরও ভালো থাকা যায়, সবকিছু ভালো থাকে। আসলেই তাই আপু, সুন্দর করে বললেন। নাহিদা আপু, আকলিমা আপু, মুক্তি আপু, ফারহানা নার্গিস আপু, সবার সাথে কথা হবে একটা বিরতি থেকে এসে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আসলে সবসময় গল্প করি এবং গল্প কখনোই শেষ করতে ইচ্ছে করে না। লেডিস ক্লাব মানে অফুরান আলাপ। এবং এই যে দেখেন আজকের দিনে আমরা কি কি নিয়ে কথা বলিনি, দেশীয় সমস্যা নিয়ে কথা বলেছি, নদী নিয়ে কথা বলেছি, দূষণ এড়াতে কি করা যায় তা নিয়েও কথা হয়েছে, রাজনৈতিক আলাপ হয়ে গেছে। শুধুমাত্র একটা বিষয়ের অভ্যন্তরে, সেটা হলো সব ভালো হোক। অর্থাৎ আমরা যদি নিজের দেশকে নিয়ে ভাবি, নিজের অভ্যন্তরটা পরিষ্কার করার কথা ভাবি এবং দেশের রাজনীতি নিয়েও যদি কথা বলি, সব কিছুর মাধ্যমে আসলে ভালো করা সম্ভব। সেই বিষয়গুলো নিয়ে আমি স্টুডিওতে অবশ্যই কথা বলবো। আমি আমার মনে হয় জুমে একটু ছোট্ট করে শেষ করে তারপর আসি। আকলিমা আপু, আপনার সাথে একটু কথা বলি। আকলিমা আপুর পাশে মিউট সাইন দেখছি না, সেই জন্য একটু কথা বলতে আসলাম এবং অনেকদিন পরে আপনাকে দেখছি। আকলিমা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে বলেন, অনেকগুলো ভালো বিষয় নিয়ে কথা বললাম, আপনার কোন ভালোটা পছন্দ? ধন্যবাদ আপনাকে, শুভ সন্ধ্যা। প্রথমে বলি অহনা আপু, আপনাকে পুতুলের মতো লাগছে। আমি দেখছি আর ভাবছি যে একটা পুতুল বসে আছে। ভালো, সব ভালো বলতে তো ভালোর তো বিশাল সংজ্ঞা, ভালোর তো কোনো বিশালতা, এটা তো বলে বোঝানো যাবে না। এখন ভালো ভালো কাজ, ভালো মানুষের আচার ব্যবহার ভালো, তারপরে মানুষের মন ভালো, স্বাস্থ্য ভালো, সব রকম সবকিছুই ভালো আছে। তা ভালো হলো, আমি মনে করি মানুষের মনটা যদি ভালো হয় তাহলে তার ব্যবহার ভালো হবে, আচার আচরণ ভালো হবে, তবে সে ভালো মানুষ হতে পারবে। আমার মন ভালো থাকলে আমি মানুষের সাথে ভালোভাবে কথা বলবো। আমার মন যদি খারাপ থাকে তাহলে দেখা যাবে যে আমার মনটা খারাপ, আমার কথা বলতে ইচ্ছা করছে না, তখন আচরণটা আমার অন্যরকম হয়ে যাবে। তা আমার মন ভালো, আচরণ ভালো, এগুলোই আমি মনে করি। আর এই ভালোর জিনিসটি, ভালোরটা সংসার থেকে, পরিবার থেকেই শুরু হয়। পরিবার থেকে যদি ভালো জিনিস শিখে, ভালো কাজ শিখে, ভালো ব্যবহার শিখে, সেটা কিন্তু সমাজেও ছড়িয়ে পড়ে। আর এই সমাজে যখন ছড়িয়ে পড়বে সেটা সমগ্র দেশেরই উপকার হবে। অনেক ধন্যবাদ আকলিমা আপু, অনেক অনেক ধন্যবাদ। নাহিদা নেলি আপুর কাছে আসতে চাই। নেলি আপু, আপনি আমাদেরকে জানান যে আজকে আমরা অনেকগুলো ভালো বিষয় নিয়ে কথা বলেছি, কোন বিষয় নিয়ে আপনি কথা বলতে চান? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। রিতা আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে রিতা আপু, বলুন। আমি ভালো আছি। আজকে সব ব্যাপারে আসলে সব ভালো নিয়ে কথা হলো। আসলে ভালো বলতে আমরা যেটাই করি, আমার মনে হয় কি আমার দ্বারা, আমাকে দিয়ে যার ভালো হবে, অন্যের যখন ভালো হবে, আমার মনে হয় সেটাই ভালো। সব ভালো কাজটাই কিন্তু আমরা চাই যে আমাকে আমার জন্য যে ভালো থাকবে, তাহলে সেটাই মনে হয় ভালো হবে। আমি যদি কারো উপকারে আসি তাহলে মানে ওইটার জন্য এবং সবার জন্য। নেলি আপু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার কথা থেকে আরেকটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হলো ফারহানা নার্গিস আপুকে করতে চাই। সেটা হলো যে আমরা যখন কারোর জন্য ভালো কিছু করি, তখন দেখা যায় কি যে আমাদের কি মনের ভেতর কোনো না কোনোভাবে একটুখানি প্রবণতা চলে আসে যে আমি যার ভালো করলাম তারও আমাকে ভালো করতে হবে, নাকি স্বার্থহীনভাবেও ভালো করা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা কারোর কাছ থেকে কিছু চাই, দেখা যাচ্ছে যে আমরাও চাই যে তাদেরকে সেটা দিতে, কিন্তু আবার যখন হচ্ছে আমরা দেই কন্টিনিউয়াসলি, আবার যখন সেটা পাই না, তখন কিন্তু অবশ্যই আমাদের মধ্যে সেটার মন খারাপের বিষয়টা চলে আসে। গিভ অ্যান্ড টেক থাকবে, তার মধ্যে মন খারাপ করাটা যাবে না যে আমি সবসময় যে পাবো সেটাও না, আবার আমি যে সবসময় দিব সেটাও না, সব ব্যালেন্স করেই চলতে হবে সবকিছুতে। আর হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমাদের যে এরকম ভাবে আমরা খাবারের দাবারের কথাটা যদি বলি, তারা দেখা যাচ্ছে এত বেশি ভেজাল খাচ্ছি যে আমাদের এখন ভালো কিছু খেতে গেলেই পেট খারাপ হয়ে যায়। সুতরাং ওই
ভালো কথা বলেছেন নার্গিস আপু, অনেক ধন্যবাদ। সময়ের সংক্ষিপ্ততার কারণে মুক্তি আপুর কাছে চলে যাই। বগুড়া নামটা দেখলেই আসলে মিষ্টির নানান রকম ফর্মের কথা মনে পড়ে। আমি একটু জানতে চাই যে বগুড়ার মানুষ আসলে কেন ভালো, আপনার কি মনে হয়? বগুড়া থেকে মুক্তি আপু। জি আপু। আসলে তো শেষ নাই, সবচেয়ে প্রথমে ভালো একটা বলি যে তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সবাই বলছে সবার মতো করে আমিও বললাম পুতুলের মতো লাগছে। থ্যাংক ইউ। ভালো এক কথা আমি বলবো যে আমরা সবসময় ভালো আর মন্দ দুটো পাশাপাশি, তো আমরা যেন ভালোটা গ্রহণ করি আর প্রতিদিন যেন অন্তত পক্ষে একটা করে ভালো কাজ করার জন্য আমরা প্রস্তুতি থাকি। সকাল থেকে ঘুম থেকে উঠেই যেন আমাদের এই মনোবাসনাটা থাকে যে আজকের দিনটি আমি একটা ভালো কাজ করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপু। সবার সাথে কথা হয়ে গেছে, একটু কথা আপুর সাথে কথা যদি আসি, একদম শেষ কথায় চলে এসেছি। হ্যাঁ, সেই সময় এসে জাতির উদ্দেশ্যে, আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু ভালো কথা। আমি মুক্তি আপুর কথাটা, শেষ কথাটা দিয়ে আসলে বলতে চাই যে আমরা মানুষ, আমাদের অবশ্যই ভালো কিছু বিষয় থাকবে, খারাপ কিছু বিষয় থাকবে। নিজেদের মধ্যেকার খারাপ বিষয়গুলোকে যতখানি কমিয়ে আনা যায়, আমরা আমাদের দেশে একটা অনেক বড় পরিবর্তনের মধ্যে আছি, কিন্তু দেশের পরিবর্তন তখনই সম্ভব আমরা গত হয়তো কিছুদিন বা এখন আমরা প্রতিনিয়ত এটা বুঝতে পারি যে নিজের ভেতর থেকে পরিবর্তন হওয়াটা বেশি জরুরি। আমরা নিজেরা যদি পরিবর্তন হতে পারি এবং নিজেকে ভালোবাসাটা এর সাথে অনেক বেশি জরুরি। আমি আমার নিজেকেই প্রতিদিন হয়তো বা বুঝাই, বা আমাদের প্রতিদিন কিন্তু এটা একটা চর্চার মতো যে হ্যাপিনেস ইটসেলফ ইজ আ চয়েস। আপনি যদি নিজে হ্যাপি থাকার চেষ্টা না করেন, আপনাকে আসলে কেউ কোনোভাবেই খুশি রাখতে পারবে না, খুশি করতে পারবে না। তাই প্রথমে নিজেকে সেলফ কন্টেন্ট করা এবং নিজেকে ভালো রাখা এবং সবার ভালো করার আগে নিজের প্রতি আসলে আগে জাস্টিস করা, নিজে ভালো থাকা, তারপর সবার ভালোর জন্য কাজ করা। অনেক অনেক ধন্যবাদ রিতা। আমি একটা কথাই বলবো যে সেলফ অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় মনে করি যে আমি যা করছি সেটাই ঠিক, আসলে তা না। আমারও ভুল হয়, আমারও সারা দিন শেষে আমি মনে করি দিন শেষের হিসাবটা খুব জরুরি। আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে যে আমার দিনটা কেমন কাটলো, কয়টা ভালো কাজ করলাম, আমি আমার কি কি ভুল ছিল, কোথায় আমার স্ট্রেংথ, কোথায় আমার উইকনেস, আমি যদি এগুলোকে খুঁজে বের করতে পারি যে আমার স্ট্রেংথ আছে, এই উইকনেসটাকে আমি স্ট্রেংথে রূপান্তরিত করতে পারি এবং আমার যদি মনে হয় আমি কিছু ভুল করেছি, পরদিন আমি তাকে সরি বলতেও আমার কোনো দ্বিধাবোধ করা উচিত না। তাহলেই মনে হয় আমি নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে পারবো শারীরিক এবং মানসিকভাবে। কারণ মেন্টাল হেলথ আমি এটাকে অনেক বেশি জোর দিই, কারণ বর্তমানে আমি সবচাইতে সমস্যা যেটা দেখি শারীরিকের চাইতে মানসিক সমস্যা খুব বেশি। তো ওই মেন্টাল হেলথ নিয়ে সবাই ভালো থাকুক। অনেক অনেক ধন্যবাদ। আমাদের বন্ধুরা ছিলেন পুরোটা আয়োজন জুড়ে আমাদের সাথে, আড্ডা দিলেন আমাদের সাথে এবং আড্ডার ছলে ভালো থাকার নানান কৌশল, নিজেদের আশপাশকে ভালো রাখার একটা ইচ্ছে, সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যাতে নিজের পরিবেশ, নিজের আশেপাশের সকল মানুষ সবাইকে নিয়ে ভালো থাকতে পারি এবং যে কোনো বিপদে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর মন মানসিকতা রাখতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে।